मुल्ला, मदरसा और माफिया का नारा आज बंगाल में रमजान में मुस्लिम कर्मचारियों को छुट्टी देती है, मगर हमारे दुर्गा पूजन में क्यों नहीं देती हो? इसका जवाब तो हम चाहते हैं आपसे। বাংলায় একটা কথা চালু আছে, তার কেটে যাওয়া মানে দিশেহারা হয়ে পড়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা শুনলে মনে হতে বাধ্য বিজেপির তার কেটে গেছে। না হলে কেউ বলে পশ্চিমবাংলায় দুর্গাপূজায় ছুটি দেওয়া হয় না, রমজানে দেওয়া হয়। ডাহা মিথ্যেটা বারবার বললেন। কথা হলো, মানুষ কখন জেনে বুঝে মিথ্যে কথা বলে? একই মিথ্যে বারবার বলে যখন বিপদে পড়ে, বেকায়দায় পড়ে, বেসামাল অবস্থায় পড়ে। তাহলে কি বিজেপি বেকায়দায়? বাংলায় ভোটের ফল কি হতে পারে সে সম্পর্কে আমার বিশ্লেষণ মে মাসের 2 তারিখ একটা ভিডিওতে বলেছিলাম। 1 লাখের বেশি মানুষ সেটা দেখেছেন। কারো পছন্দ হয়েছে, কারো হয়নি। অনেকে মন্তব্য করেছেন, অনেকে গালাগাল করেছেন, যার যা মনে হয়েছে করেছেন, বেশ করেছেন। ওই ভিডিওতেই বলেছিলাম এবার দিল্লিতে এনডিএ সরকার হওয়াটা অনিশ্চিত। দীর্ঘ সময় ধরে ভোট হচ্ছে এবার, তাই মাঝপথে অনেক হিসেব নিকেশ ঘুরে যেতে পারে। সপ্তম তথা শেষ দফায় 57টি আসনে ভোট বাকি। তার আগে এই ভিডিও একটা কথা বলে নিই, আসন বা রাজ্যভিত্তিক সমীক্ষা করে বিশ্লেষণের যোগ্যতা আমার নেই। কিছু প্রবণতা দেখে আমি ফল বোঝার চেষ্টা করি। সেই প্রবণতা বোঝাতে এই ভিডিওতে নেতাদের কিছু কথা শোনাবো। তাতে ভিডিওর দৈর্ঘ্য বড় হতে পারে। অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হাততালি বা গালাগালি যা খুশি নিচের কমেন্ট বক্সে লিখুন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করে অল অপশন ক্লিক করুন। আর হ্যাঁ, আগের ভিডিওটি অবশ্যই দেখবেন। আই লিঙ্ক বা ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন। मोदी को 400 सीटें चाहिए। এবার বিজেপি 370 প্লাস আর এনডিএ 400 পার, এই স্লোগান দিয়ে গেরুয়া শিবির অনেক আগে ভোট প্রচারে নামে। মোদী সরকারের 10 বছরের কাজ, রাম মন্দির তৈরি, মোদীর নতুন নতুন গ্যারান্টি, এসব ছিল মূল স্লোগান। বিরোধীদের তোলা অভিযোগ পাতে দেওয়ারও যোগ্য নয়, এরকম ভাবসাব করছিলেন বিজেপি নেতারা। ভাবটা ছিল 4 জুন ভোট গোনার অপেক্ষা, ব্যাস মোদী আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসে পড়বেন। ফুল অ্যাটাকিং স্ট্র্যাটেজি, যেন বিপক্ষকে বুলডোজার চালিয়ে পিষে দেওয়া। কিন্তু প্রথম দফার ভোট হওয়ার পর থেকেই পুরো উল্টো। 19 এপ্রিল প্রথম দফার ভোটের দিন প্রধানমন্ত্রীর ভাষণ শুনুন। क्रिकेट वर्ल्ड कप में भाई मोहम्मद शामी ने जो कमाल किया वो पूरी दुनिया ने देखा है। केंद्र सरकार ने भाई मोहम्मद शामी को अर्जुन अवार्ड दिया है। মোহাম্মদ শামী মুসলিম, তার প্রশংসায় গদগদ প্রধানমন্ত্রী 2 দিন পরেই পাল্টি মুসলিমদের বিরুদ্ধে খড়গহস্ত। और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे, घुसपैठियों को बांटेंगे। ये कांग्रेस का मैनिफेस्टो कह रहा है कि वो माताओं बहनों का सोने का हिसाब करेंगे, उसकी जड़ती करेंगे, जानकारी लेंगे और फिर उस संपत्ति को बांट देंगे और उनको बांटेंगे जिनको मनमोहन सिंह जी की सरकार ने कहा था कि संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। मेरी माताओं बहनों, ये आपका मंगलसूत्र भी बचने नहीं देंगे, यहां तक जाएंगे मैं कहने आया हूं। 70 सालों से ये देश स्वतंत्र है। 55 सालों के लिए कांग्रेस की सरकार रही है। किसी ने आपसे सोना छीना, आपके मंगलसूत्र छीने। इंदिरा गांधी ने अपना सोना, जब जंग हुई थी, अपना सोना देश को दिया। मेरी मां का मंगलसूत्र इस देश को कुर्बान हुआ है।
দেশে ধনী গরিবের ক্রমশ বাড়তে থাকা ফারাক কমানোর কথা বলা হয়েছে কংগ্রেসের ইস্তেহারে। কোথাও কারো সম্পত্তি কেড়ে নিয়ে অন্যকে দেওয়ার কথা বলা হয়নি। এসসি এসটিদের সম্পত্তি নিয়ে মুসলিমদের দেওয়ার কথা তো নেই, কিন্তু মোদি মিথ্যে বললেন এবং প্রবল সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে শুরু করলেন। সেই এক প্রশ্ন, মানুষ কখন মিথ্যে বলে এবং এক মিথ্যে বারবার বলে? বাংলায় এসে কোন 5 গ্যারান্টি দিয়ে গেলেন? मैं डंके की चोट पर आज गारंटी दे रहा हूं, जब तक मोदी है धर्म के आधार पर आरक्षण नहीं दिया जाएगा। एससी, एसटी, ओबीसी का आरक्षण कोई खत्म नहीं कर पाएगा। रामनवमी मनाने से कोई आपको रोक नहीं पाएगा। राम मंदिर पर सुप्रीम कोर्ट का जो फैसला है कोई पलट नहीं पाएगा। सीएए कानून को भी कोई रद्द नहीं कर पाएगा। পুরোটা সাম্প্রদায়িক প্যাকেজ। রেফারি মানে নির্বাচন কমিশন বিলকুল চুপ। মনোনয়নপত্র জমা দিয়ে গঙ্গার বুকে ক্রুজে সাংবাদিকদের সামনে मिष्टी मिष्टी কথা। स्टेज पर आपने मुसलमानों का जब जिक्र किया तो घुसपैठिया, ज्यादा बच्चा पैदा करने वाला, इसकी क्या जरूरत आनी पड़ी थी? मैं हैरान हूँ जी, ये किसने आपको कहा कि जब ज्यादा बच्चे की बात होती है तो सिर्फ मुसलमान का नाम जोड़ देते हैं? और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। मैंने न हिंदू कहा है न मुसलमान कहा है। मैंने कहा कि भाई आप उतने बच्चे हो जिसका आप लालन पालन कर सको। मैं जिस दिन हिंदू मुसलमान करूंगा ना, उस दिन मैं सार्वजनिक जीवन में रहने योग्य नहीं रहूंगा। নট নটি দুজনই সাজানো গোজানো ডায়লগ বলে গেলেন। আগের দিন বললেন হিন্দু মুসলিম বিভাজন শুরু করলে তিনি রাজনীতি থেকে সরে যাবেন। ঠিক তার পরের দিন আবার পাল্টি। बंगाल में टीएमसी की सरकार ने यहां हिंदुओं को दोयम दर्जे का नागरिक बना करके रख दिया है। मैं जिस दिन हिंदू मुसलमान करूंगा ना, उस दिन मैं सार्वजनिक जीवन में रहने योग्य नहीं रहूंगा। এতক্ষণ যা বললাম সেগুলো অনেকেরই জানা, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন পুরো উল্টে গেল বিজেপির প্রচারের ঢং। গত লোকসভা ভোটে বিজেপি 303টি আসন পেয়েছিল, এনডিএ পেয়েছিল 353। দেখা যাবে উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্রে বিজেপি এবং এনডিএর একচ্ছত্র আধিপত্য ছিল। ওই রাজ্যগুলিতে 274টি আসনের মধ্যে তারা পায় 248টি। তার সঙ্গে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, দিল্লি, অসম, হরিয়ানা, হিমাচল, উত্তরাখণ্ডে 65টির মধ্যে 56। 14টি রাজ্যের 339টি আসনের মধ্যে 304টি পেয়েছিল বিজেপি বা তার সহযোগীরা। ওইসব রাজ্যে আসন বাড়ার সম্ভাবনা প্রায় নেই, বরং কমবে। और हमको पूरी उम्मीद है कि 4,000 से ज्यादा, उससे भी ज्यादा जरूर एमपी यहां पर रहेंगे इनके पक्ष में। প্রথম দফার ভোট আরেক বিপদ সংকেত দিল। ঘাঁটি বলে পরিচিত গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে ভোট কম পড়ছে। ভোট কম পড়ার অনেক কারণ থাকতে পারে, কিন্তু বিজেপি নেতাদের পর্যালোচনা জয় নিশ্চিত ভেবে তাদের ভোটাররাই ভোট দিতে যাচ্ছেন না। বিভিন্ন রাজ্যের নেতাদের কাছে জরুরি বার্তা গেল, নির্বাচন কমিশনও ভোটার বাড়াতে বাড়তি উদ্যোগী হলো। তবু পরের দফাগুলোতেও একই দশা। বিজেপি দফা রফা হওয়ার ভয় পেতে শুরু করলো। आप किसी को भी वोट दें, लेकिन वोट जरूर दें। जरा घर से बाहर निकलिए और अपने वोट का उपयोग कीजिए। জয় নিশ্চিত ভাবাই যে ভোট কম পড়ার কারণ নয়, সেটা হাড়ে হাড়ে বুঝে নিলেন গেরুয়া শিবিরের পান্ডারা। এরপরই ফকিরের ঝোলা থেকে বেরিয়ে এলো পুরনো বিষাক্ত অস্ত্র, ভয়ঙ্কর মিথ্যে আর সাম্প্রদায়িক বক্তব্য। मोदी को 400 सीटें चाहिए ताकि कांग्रेस एससी, एसटी, ओबीसी से उनको जो आरक्षण मिला है ना, ये वोट बैंक के लिए
उसमें डाका न डाले और किसी धर्म का अपमान इंडी अलायंस कभी नहीं करता। हिंदू धर्म को गाली देने में एक सेकंड नहीं लगाते। क्रिकेट टीम में कौन रहेगा कौन नहीं रहेगा ये कांग्रेस अब धर्म के आधार पर तय करेगी। साथियों, कांग्रेस की सोच है कि देश की सरकारें जितना बजट बनाती है उसका 15% सिर्फ और सिर्फ माइनॉरिटी पर खर्च हो। मोदी को 400 सीटें चाहिए ताकि कांग्रेस अयोध्या में राम मंदिर पर बाबरी ताला ना लगा दे। মজার কথা হলো মোদি বলছেন, সবাই শুনছেন, তারপরে তিনি আবার বলছেন ওসব বলিনি তো। एक आपका बयान था कि कांग्रेस अगर आई सत्ता के अंदर तो ये राम मंदिर का फैसला पलट देगी, ये क्या? ये मेरा बयान नहीं है। आपने बोला इस पे? ये मेरा बयान नहीं, मेहरबानी करके मेरे मुंह में बयान मत डालिए। मोदी को 400 सीटें चाहिए ताकि कांग्रेस अयोध्या में राम मंदिर पर बाबरी ताला ना लगा दे। আগেই বলেছি বিজেপি আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করেছিল। ফুটবলে যেমন আক্রমণের ঢেউয়ের মুখে বিপক্ষের ডিফেন্স ভেঙে পড়ে সেই কৌশল, কিন্তু দেখা গেল বিজেপির কথার জবাব বিরোধীরা বিশেষ দিচ্ছিল না। একসময় দেখা গেল বিরোধীদের তোলা ইস্যুর জবাব দিতে শুরু করেছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ধামাধরা বিভিন্ন মিডিয়াকে ডেকে ডেকে রোজ সাক্ষাৎকার দিচ্ছেন, এক একটা মিডিয়াকে 2-3 বার করে। इस चुनाव में मैक्सिमम मुझे आज देखेंगे तो आज तक में देखेंगे। मैक्सिमम जवाब मैंने दिए था आज तक। तीसरा इंटरव्यू है, 3 दिन में तीसरा। तो এমন অবস্থা পারলে ছোটখাটো ইউটিউব চ্যানেলকেও সাক্ষাৎকার দেন আর কি। সংবিধান বদল, মণিপুর, ভোটের বন্ড, বেকারত্ব, এজেন্সি ব্যবহার, কেন তিনি প্রেস কনফারেন্স করেন না, এরকম ইস্যুতে কথাই বলছিল না বিজেপি, কিন্তু ডেকে ডেকে দেওয়া সাক্ষাৎকারগুলোয় ওই সব ইস্যুর উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী। প্রশ্নপত্র সাজানো, সেখানে ওই সব প্রশ্ন। চাপে পড়লে কি যেন বলে, চাপে পড়লে কি যেন হয়। আগেই বলেছি শুরু থেকেই বিজেপি ছিল ফ্রন্ট ফুটে। 16ই মার্চ ভোটের দিন ঘোষণা হয়েছে, আর 21শে মার্চ স্বাধীন ভারতে প্রথমবার কোনো মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হলো। বিজেপি এতটাই বেপরোয়া ছিল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভোটের আগেই অন্তর্বর্তী জামিন পেয়ে গেলেন, এটা বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি চ্যালেঞ্জ করলেন সুপ্রিম কোর্টকে। मगर मैं मानता हूं ये रूटीन और नॉर्मल प्रकार का जुडिशियल जजमेंट नहीं है। काफी लोग देश में मानते हैं कि स्पेशल ट्रीटमेंट दिया गया है। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চও ছাড়েনি, পাল্টা বলে দিয়েছে আলাদা করে কাউকে কোনো সুবিধা দেওয়া হয়নি, যা ঠিক বলে মনে হয়েছে সেরকমই রায় দেওয়া হয়েছে। তাতে বিজেপির চাপ আরো বাড়ল। নির্বাচনী বন্ড বেআইনি বলায় সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। सब लोग पछताएंगे, जब बात बस ईमानदारी से सोचेंगे सब लोग पछताएंगे। আবার ভোটের বন্ডকে দুনিয়ার ইতিহাসে বৃহত্তম দুর্নীতি বলেছেন মোদির অর্থমন্ত্রীর স্বামী, নামী অর্থনীতিবিদ পরাকালা প্রভাকর। Everybody now is slowly understanding that this is the not only the biggest scam in India, but this is the biggest scam in the world. নিউজ ক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থকে জামিন দিয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ গ্রেফতারিকেই বেআইনি বলে রায় দিয়েছে। ভীমা কোরেগাঁও মামলায় অন্যতম অভিযুক্ত সাংবাদিক সমাজকর্মী গৌতম নওলাখাকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্রে যুক্তিবাদী আন্দোলনের অন্যতম মুখ নরেন্দ্র দাভোলকরের খুনের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সঙ্গেই পুনের সিবিআই কোর্টের বিচারক বলেছেন, সিবিআই ও মহারাষ্ট্র পুলিশের ব্যর্থতায় এই খুন যে জঙ্গি কাজ সেটা প্রমাণ করা গেল না। অর্থাৎ শুধু মুসলিম নয়, হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনও যে হতে পারে সেই কথাটা উস্কে দিয়েছে কোর্ট। এর মধ্যেই সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে জিতেছেন রাজ্যসভার এমপি কপিল সিব্বাল। গতবার বিজেপি ঘনিষ্ঠ ছিলেন বারের সভাপতি।
খোলা চোখে এসবের সঙ্গে লোকসভা ভোটের সরাসরি কোনো সম্পর্ক চোখে না পড়লেও রাজনৈতিক, সামাজিক, আর্থিক ক্ষেত্রে বয়ে যাওয়া চোরাস্রোতের লক্ষণ এগুলো। যেমন ধরুন, শেয়ার বাজারে চলতে থাকা অস্থিরতা। ব্যাপক গরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকারে ফেরা নিশ্চিত হলে শেয়ার বাজারে এই অস্থিরতা হওয়ার কথা নয়। অস্থিরতা প্রধানমন্ত্রীর মধ্যেও। মহারাষ্ট্রে ভোট প্রচারে হঠাৎ বিরোধী জোটের দুই নেতা শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরেকে এনডিএতে যোগ দেওয়ার প্রস্তাব দিয়ে বসলেন মোদি। দুজনেই মুখের ওপর না বলে দিয়েছেন। তার চেয়েও বড় চমক দিয়েছেন আদানি अंबानी নিয়ে। आपने देखा होगा ये कांग्रेस के शहजादे पिछले 5 साल से सुबह उठते ही माला जपना शुरू करते थे, अंबानी अडानी, अंबानी अडानी, अंबानी अडानी। लेकिन जब से चुनाव घोषित हुआ है, इन्होंने अंबानी अडानी को गाली देना बंद कर दिया। जरा ये शाहजादे घोषित करें कि चुनाव में ये अंबानी अडानी से कितना माल उठाया है, काले धन के कितने बोरे भर करके रुपये मारे हैं, क्या टेम्पो भर करके नोटे कांग्रेस के लिए पहुंची है, क्या सौदा हुआ है। आपने रातों रात अंबानी अडानी इनको गाली देना बंद कर दिया। जरूर दाल में कुछ काला है, कोई न कोई चोरी का माल टेम्पो भर भर करके आपने पाया है। মোদি যেদিন কথাটা বললেন তার আগে পরে রোজ নিয়ম করে আদানির কথা বলে গেছেন রাহুল গান্ধী। आपको निर्णय लेना है, या अदानी की सरकार बनानी है, मोदी की सरकार बनानी है, मोदी और अदानी जी की। अदानी अंबानी इन लोगों के जेब में। किसान का कर्जा माफ होता है, कहते हैं देखो बिगाड़ दिया किसानों को। अदानी को लाखों करोड़ रुपए दिया जाता है, वो नहीं बिगड़ता। देश के सारे एयरपोर्ट, सारे पोर्ट्स, इंफ्रास्ट्रक्चर, डिफेंस इंडस्ट्री सारी की सारी इन्होंने एक व्यक्ति को पकड़ा दी। अदानी जैसे लोग हैं जिनकी आंख आपकी जमीन पर, आपके जंगल पर और आपके जल पर है, और ये नरेंद्र मोदी जी के खास मित्र हैं। তারপরও মোদি নির্ভেজাল মিথ্যে বললেন। नमस्कार मोदी जी, थोड़ा सा घबरा गए क्या? नॉर्मली आप बंद कमरों में अदानी जी अंबानी जी की बात करते हो, पहली बार आपने पब्लिक में अदानी अदानी अंबानी बोला। और आपको यह भी मालूम कि ये टेम्पो में पैसा देते हैं, क्या ये आपका पर्सनल एक्सपीरियंस है क्या? ভোটের হিসেব মাথায় রেখে অসম্পূর্ণ রাম মন্দির উদ্বোধন করা হয়েছে, কিন্তু সেই হাওয়া নেই। সেই আবেগ খুঁচিয়ে তুলতে 1 মে রাষ্ট্রপতিকে রামলালা দর্শনে পাঠানো হলো। মোদি ফের গেলেন 5 মে এবং মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নানা পাটোলের কথা বিকৃত করে যা খুশি তাই মিথ্যে বলতে শুরু করলেন। अभी हमारी राष्ट्रपति जी अयोध्या प्रभु राम लला के दर्शन करने, वहां पूजा अर्चन करने गई थी। ये कांग्रेस वालों की 18वीं शताब्दी की मानसिकता ये कह रहा है। घोषणा की उन्होंने प्रेस कॉन्फ्रेंस करके मुंबई में, ये कहा कि ये राम मंदिर का अब हम शुद्धिकरण करेंगे। क्या एक आदिवासी प्रभु राम लला के दर्शन करे और इसलिए आपको मंदिर धोना पड़े? मंदिर का शुद्धिकरण किया जाएगा, क्योंकि हमारे सनातन धर्म में घर में अगर माँ पिताजी कोई एक्सपायर्ड होते तो सर मुंडाना पड़ता है, पूरी विधियां होती है। लेकिन नरेंद्र मोदी जी ने वो न करते हुए जिस तरह से रामलला के प्राण प्रतिष्ठा की है, वो हमारे देश के हमारे शंकराचार्य ने भी उनका विरोध किया है। 2019-এ সার্জিক্যাল স্ট্রাইকের দৌলতে প্রবল জাতীয়তাবাদী আবেগ, প্রবল মোদি ঝড় ছিল, কিন্তু এবার ঝড় তো দূরের কথা, হাওয়াও নেই। ভোটের নৌকো তীরে ভেরানোর হাওয়া তোলার মতো কোনো কাজ যে সরকার 10 বছরে করেনি সেটা মোদি নিজেও জানেন। অতএব ক্রমাগত মিথ্যে বলে মুসলিমদের আক্রমণ করে হিন্দু ভোটকে এককাট্টা করার পুরনো ফর্মুলায় হাঁটতে চাইছেন মোদি। দেশ জুড়ে সাধারণ কোনো ইস্যু নেই, রাজ্যভিত্তিক এলাকাভিত্তিক ইস্যু তৈরি হচ্ছে। তাতে মূল্যবৃদ্ধি, বেকারি, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের মতো বিষয়গুলো সামনে চলে আসছে।
যেটা গেরুয়া শিবিরের পক্ষে মোটেই ভালো নয়। বিরোধীদের সুবিধাজনক জায়গায় ভোটদানের হার ভালো, বিজেপির ঘাঁটিতে ভোটদানের হার খারাপ, এটা প্রতিষ্ঠান বিরোধী ভোটের লক্ষণ হতে পারে। অতএব মোদি শেষ চালটা খেললেন, তিনি ঈশ্বরের সন্তান। मैं कन्विंस हो चुका कि परमात्मा ने मुझे भेजा है, बायोलॉजिकल शरीर से नहीं मिली है। ये ऊर्जा ईश्वर ने मुझसे कुछ काम लेना है और मैं कुछ नहीं हूं, एक इंस्ट्रूमेंट हूं जो ईश्वर ने मेरे रूप में मुझसे लेना तय किया है। সরকারে ফেরা যে অনিশ্চিত সেটা বিজেপি নেতারাও বুঝতে পারছেন। সেই ভয় না থাকলে পেটোয়া সাংবাদিককে দিয়ে এই প্রশ্নটা করাতে হতো না। अगर 272 नहीं आते ये तो आप सोचने को तैयार नहीं, लेकिन पॉलिटिकल चाणक्यस जो हैं वो प्लान बी जरूर बना के चलते हैं। आप प्लान बी नहीं बनाते? प्लान बी तब बनाना पड़ता है जब प्लान ए में 60% से कम संभावना हो। বিরোধীরা 5 বছরে 5 জনকে প্রধানমন্ত্রী করার পরিকল্পনা করেছে বলে গাল গল্প বাজারে ছড়াতে হতো না মোদিকে। इंडी गठबंधन की योजना 5 साल में 5 पीएम देने की है और इसके लिए दावेदार कौन कौन है? गांधी परिवार का बेटा, सपा वाले परिवार का बेटा, नेशनल कॉन्फ्रेंस परिवार का बेटा, एनसीपी वाले परिवार की बेटी, टीएमसी वाले परिवार का भतीजा, आप पार्टी के आका की पत्नी, नकली शिवसेना परिवार का बेटा और आरजेडी के बेटे या फिर बेटियां। দেখবেন এবারই ভোটের দিন ঘোষণার আগেই হঠাৎ একের পর এক বিজেপির পেটোয়া মিডিয়া ভোটের ফলাফল নিয়ে সমীক্ষা প্রকাশ শুরু করলো। মগজে ঢোকানোর চেষ্টা, বিজেপির বিরাট জয় স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু শেষ বাজারে বিজেপি জিতছে বলার জন্য মাঠে নামাতে হয়েছে প্রশান্ত কিশোরকে। ये कोई विशफुल थिंकिंग नहीं है, हार्ड डेटा इज आउट देयर which is showing that his ability to fetch vote for his party, for his leaders is going down over last 10 years. It is well understood that for any economy a stable government is critical. ঠিক এই কথাটাই মোদি ব্রিগেড বলছে এখন। কেন? যারা 400-র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে তাদের এসব বলতে হবে কেন? भाइयों बहनों, ये मोदी है, मोदी की कुछ सोच ही अलग है। वो तो सिर्फ ट्रेलर है, ट्रेलर। বিরোধীরা পাল্টা বলছে নরসিংহ রাওয়ের খিচুড়ি সরকার সংখ্যাগরিষ্ঠ না হলেও টানা 5 বছর ক্ষমতায় ছিল এবং দেশের অর্থনীতির হাল বদলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছিল অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে, যার প্রশংসা কয়েকদিন আগেও বিজেপির কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে করেছে। বিরোধীরা বলছে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নেতৃত্বে 2004 থেকে খিচুড়ি সরকার টানা 10 বছর ক্ষমতায় ছিল এবং 100 দিনের কাজ, মিড ডে মিল, শিক্ষার অধিকার আইন, তথ্য জানার অধিকার আইন, আদিবাসীদের জমির অধিকার দেওয়া সহ একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। বিরোধীরা মনে করাচ্ছে 2004 সালে অটল বিহারী বাজপেয়ী সরকারকে উড়িয়ে দিয়ে কংগ্রেসের অভাবিত জয়ের কথা, মনে করাচ্ছে 1977 সালের ইন্দিরা গান্ধীর হেরে যাওয়ার কথা। No one had at that point in time thought that Mrs. Gandhi could be defeated. সব মিলিয়ে যা পরিবেশ ও প্রবণতা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে গতবারের চেয়ে বিজেপি ও এনডিএর আসন অনেকটাই কমবে। বাংলা ও ওড়িশা ছাড়া অন্য কোন রাজ্যে বিজেপির ফল আগের বারের চেয়ে ভালো হওয়ার সম্ভাবনা কম। আগের ভিডিওতে বলেছিলাম রাজ্যে বিজেপির আসন সংখ্যা 30-এর কাছাকাছি পৌঁছে যেতে পারে। তৃণমূলের বিপর্যয়ের বড় কারণ হতে পারে মুসলিম ভোট সরে যাওয়া, কিন্তু যে হারে মুসলিম বিরোধী প্রচারে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তাতে মুসলিম ভোট এককাট্টা হয়ে যেতে পারে। যেখানে যার পাল্লা ভারী, মুসলিম ভোট সেখানে পড়ার সম্ভাবনা বেশি। সেই অঙ্কে সিপিএম 1, কংগ্রেস 2 থেকে 3টি আসনে জিততে পারে। বিজেপির আসন 30 থেকে কমে 22-25-এ নেমে আসতে পারে। আজ এ পর্যন্তই। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ।